একটুখানি সুখের অপেক্ষায় জীবনের অর্ধেকটা পথ হেঁটে ফেললাম। কত ইচ্ছে, কত স্বপ্ন সময়ের স্রোতে ভেসে গেল। অথচ মন আজও সেই ছোট্ট শান্তিটুকুর খোঁজেই রয়ে গেল। মনে হয় জীবন শুধু অপেক্ষা করতেই শিখিয়েছে আমাকে। কখনো ভাবিনি সুখ হয়তো খুব কাছেই ছিল। কোনো সাধারণ মুহূর্তে এসে অজান্তে ছুঁয়ে গিয়েছিল আমাকে, কিন্তু ব্যস্ততা আর অজস্র ভাবনার ভিড়ে তাকে চিনতে পারিনি। তাই আজও মনে প্রশ্ন জাগে, সত্যি কি সুখ দূরে ছিল, নাকি আমিই তাকে ধরে রাখতে পারিনি? মানুষ বোধহয় এমনই, হাজার না পাওয়ার মাঝেও বুকের ভেতর এক চিলতে আশাকে যত্ন করে রেখে দেয়। আমিও রেখে দিয়েছি। প্রতিদিন নিজেকে বোঝাই, হয়তো আগামী দিনগুলো একটু কোমল হবে, হয়তো মন খারাপের ভেতরেও কোনো শান্তির জানালা খুলে যাবে। কখনো আবার মনে হয় সুখ আসলে খুব বড় কিছু নয়। প্রিয় মানুষের একটুখানি খোঁজ, নির্ভরতার একটি হাত, কিংবা মন খুলে হাসতে পারার মতো কিছু মুহূর্তই হয়তো সত্যিকারের সুখ। অথচ সেই সামান্য জিনিসগুলোই জীবন সবচেয়ে বেশি দূরে সরিয়ে রাখে। তবুও বেঁচে আছি একটুখানি ভালো থাকার আশায়। কারণ মানুষ সম্পূর্ণ ভেঙে যাওয়ার পরেও বুকের ভেতরে কোথাও না কোথাও স্বপ্ন জমিয়ে রাখে। হয়তো একদিন সত্যিই জীবনের ক্লান্ত পথ পেরিয়ে সুখ এসে ধরা দেবে খুব আপন হয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আমি আমার আজকের ভিডিওটি সকালবেলা নাস্তার পর্ব থেকে শুরু করেছি। কথা বলতে বলতেই কিন্তু নাস্তার পর্বটি শেষ করে ফেলেছি, অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। এরপর চলে এলাম আমার সেই শখের ছাদ বাগানে, যেটা এখন আপনাদেরও ভালো লাগা এবং ভালোবাসার একটা জায়গা হয়েছে। কথায় বলে মরা গাছেও নাকি মাঝে মাঝে যত্নে ফুল ফোটে। দেখেন আমার এই গাছটা পুরোপুরি মরে গেছে, শুধুমাত্র কয়েকটা ডাল একটু বেঁচে আছে, আর সেখান থেকেই ফুল দিচ্ছে এবং এই যে সবজিগুলো দিচ্ছে। কত সুন্দর করে বরবটিগুলো ঝুলে আছে। গাছটা কেটে ফেলবো বলে আমরা কিন্তু দাকাচিও নিয়েছিলাম। হঠাৎ করে দেখি গাছের গোড়ার মধ্যে দিয়ে কিছু ফুল ফুটেছে, আর সেই গাছ থেকে এখন প্রতিনিয়ত বরবটি ধরছে। মাশাল্লাহ, আল্লাহ পাকের আসলে নেয়ামত কখন কিভাবে দিবে সেটা তিনিই ভালো জানেন। আমি আসলে চিন্তাও করি নাই যে এই গাছ থেকে এভাবে এত সুন্দর বরবটি হবে। এটা তো আমার সেই শখের কমলা গাছটা, যেটা এবার তেমন একটা ফলনই হয়নি। যতটুকু ফুল ফুটেছিল সবই ঝরে গেছে। আর এই হচ্ছে আমার শখের বাগান বিলাস, যে একটা গাছে বিভিন্ন রকমের ফুল দেয়। এই গাছটার মধ্যে কিন্তু 6টা কালারের ফুল দেয়, আপনি কিন্তু দেখেই বুঝতে পারছেন। এত সুন্দর এই গাছটা আমার এত পছন্দের, আর সারা বছরই কিন্তু ফুল ফোটে আমার গাছে। সত্যি বলতে আবারও বলতে হচ্ছে, যত্ন করলে রত্ন মেলে, তবে যত্ন না করলে কোনো কিছুই হয় না। এই দেখেন আমার জলপাই গাছের অবস্থা। মাশাল্লাহ, এত সুন্দর ফুল দিয়েছে গাছ ভর্তি করে। কতটুকু ফলন আসবে সেটা জানি না। সব গাছেই মোটামুটি এখন ফুল ফলে ভরপুর। আর ছাদ বাগানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। বিশেষ করে এত সুন্দর ফুলে ফলে ভরা একটা ছাদ বাগান দেখলে কার না ভালো লাগে। আর ফলে ফুলে ভরা এমন একটা বাগানের স্বপ্ন আমার অনেক দিনের ছিল। যদিও আমার স্বপ্নটা সম্পূর্ণরূপে পূরণ করতে পারিনি, তারপরে যতটুকু আল্লাহ পাক তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। গাছে গাছে মাশাল্লাহ অনেক পেয়ারা ধরেছে। পেয়ারাগুলো একটু একটু করে বড় হতে শুরু করেছে। এখন পর্যন্ত পুরোপুরি পাকেনি, তারপরেও যে যখন এসেছে ইচ্ছে মতো অনেক পেয়ারাই কিন্তু ছিঁড়ে ফেলেছে। এই যে ছাদ বাগানে আমার পুঁইশাক গাছগুলো কত সুন্দর হয়েছে। আজকে এসেছি মূলত এই যে
কলমি শাকের বীজগুলো লাগানোর জন্য। বীজগুলো আমি গতকাল ভিজিয়ে রেখেছিলাম আর কত সুন্দর অঙ্কুর গজিয়েছে দেখতে পেয়েছেন। আর এগুলো এখন আমি রোপণ করে দিব। একটা মজার কথা কি জানেন, প্রতিদিন আমার একটা নজর থাকে, সেটা হচ্ছে আমার আমের দিকে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বেলকনি দিয়ে তাকিয়ে দেখি আমগুলো ঠিকঠাক আছে কিনা, গাছ থেকে পড়ে গেল না তো। মানে এটা নিয়ে আমার মধ্যে একটা আতঙ্ক কাজ করে, কারণ আমার আমগুলো বেলকনি থেকে মানে ছাদ থেকে বাহিরে। তো সেই কারণেই এই ভয়টা কাজ করে যে আম পড়ে যাচ্ছে না তো। জানি না আসলে শেষ পর্যন্ত কি হবে, তবে আমগুলো পাকার অপেক্ষায় আছি। আর এই যে আমার নতুন যে কামরাঙ্গা গাছটা, সেটা কিন্তু মাশাল্লাহ অনেক ফলন দিয়েছে, ফুল ফলে ভরে গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কামরাঙ্গাগুলো একটু বড় বড় হচ্ছে, সেগুলো ঝরে পড়ে যাচ্ছে। এর কারণ কি সেটা আমি এখনো বুঝে উঠতে পারছি না। এর আগে কিন্তু আমার একটা কামরাঙ্গা গাছ মরে গিয়েছে, সেটা হচ্ছে অতিরিক্ত পানির কারণে। তো এবার যদিও পানি তেমন দেই না, কারণ এখন তো বৃষ্টির সিজন, তাই গাছপালা এমনিতেই ভেজে থাকে সবসময়। মাশাল্লাহ এদিকে আমার লেবু গাছটায় কিন্তু অনেক বেশি লেবু সেট হয়েছে। আর এই যে নতুন যে আমলকি গাছটা, সেটাও কিন্তু সুন্দর করে মাটির সাথে একদম সেট হয়ে গেছে। নতুন করে গাছে অনেক পাতা দিয়েছে। শুধু পাতাই না, আমলকি গাছে কিন্তু ছোট ছোট ফল দিয়েছে, যদিও সেটা এখনো ক্যামেরা বন্দি করার মতো অবস্থায় আসেনি। আর এই হচ্ছে আমার সেই শখের আমগুলো, দেখেন মাশাল্লাহ দেখতে দেখতে কিন্তু আমগুলো অনেক বড় হয়ে গিয়েছে। শুধু বড়ই হয়নি, কোনো একদিন হয়তোবা পেকেও যাবে, আমার গাছটা শূন্য হয়ে যাবে। আমগুলো এভাবেই থাকতে পারতো না সবসময় আমার গাছে ঝুলে। আমি দূর থেকে দেখব, আর আমার ভিতরে যে ভালো লাগা কাজ করবে, এটাই অনেক কিছু। তো আমার এই গাছটার মধ্যে 5টা আম ধরেছে, দেখতেই পাচ্ছেন, একসাথে আমি ক্যামেরা বন্দি করেছি। মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। যারা যারা দেখছেন তারা কিন্তু মাশাল্লাহ বলতে ভুল করবেন না। আমি জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন। যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভিডিও বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। কথা বলতে বলতে এরই মধ্যে আমি ছাদ থেকে উঠে এসেছি। আজকে বাসায় অনেক কাজ আছে। সামনেই কিন্তু কোরবানির ঈদ, আর ঈদকে কেন্দ্র করে আমাদের ঘরদোর সাজানো বা একটা প্রস্তুতির বিষয় তো থাকেই, তাই না? আর সেই প্রস্তুতিটাই শুরু হয়ে গিয়েছে। আজকে হচ্ছে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিব। এইজন্য আমার যে বড় ফ্রিজটা ডাবল ডোরের, সেটা সব কিছু বের করে নিয়েছি। দেখেন কি অবস্থা! আর ফ্রিজের মধ্যে এত এত ময়লা জমে গেছে। আমি তো সবসময় বক্সে করেই আমার সব কিছু রাখি, বিশেষ করে মাছ মাংস। তারপরেও বক্সের ভিতর থেকেও কিছু না কিছু পানি ফ্রিজের ভিতরে পড়বেই, এটাই স্বাভাবিক। আমি পুরো ফ্রিজটা কিন্তু ফাঁকা করে ফেলেছি। ফ্রিজের ভিতরে যত ড্রয়ার ট্রে যা যা ছিল সব কিছু খুলে ফেলেছি। এখন হচ্ছে এটাকে পরিষ্কার করে নেব, আর এই কাজটা আমি অফ ক্যামেরায় করে ফেলবো। এটা ক্যামেরা অন করে করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আর এত সময় আসলে এই মুহূর্তে নেই। আর যেহেতু বাসায় আরও অনেক কাজ আছে, তাই চেষ্টা করছি খুব দ্রুতভাবে কাজগুলো সেরে নেওয়ার জন্য। আর এর মধ্যে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড খালাও চলে এসেছে, তিনিও আমাকে কিছু হেল্প করবে। তো যাই হোক, অফ ক্যামেরায় সব কিছু কিন্তু পরিষ্কার করে এখন আবার সেট করে নিয়েছি। আমি কিন্তু মোটামুটি ফ্রিজের অনেক পার্টসও খুলেছিলাম, সেটা অফ ক্যামেরায় খুলেছি। তো এখন আবার সব কিছু সেট করে নিয়েছি। এখন একটু একটু করে আবার সব কিছু ফ্রিজে তুলে রাখবো। যত তাড়াতাড়ি সম্ভব আমার ফ্রিজটাকে অন করে দিতে হবে। অনেকটা সময় ধরে অফ করে রেখেছিলাম। এখন সব কিছু আবার শুকিয়ে এই যে এক এক করে ফ্রিজের ভিতরে সেট করে নিচ্ছি, আর এগুলো সেট করে আমি ফ্রিজে সব কিছু কিন্তু তুলে রাখবো। তো বলতে পারেন মোটামুটি সবথেকে বড় কাজটাই আমার করা হয়ে গেছে, যেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। এটা কিন্তু অনেক ঝামেলার একটা কাজ। আজকে শুধু একটাই করেছি, আগামীকালকে আবার ডিপ ফ্রিজটা করব, কারণ একসঙ্গে এত কাজ করতে গেলে তখন আসলে কোনো কাজই ভালো হয় না। তো বলতে পারেন আমার মাথা থেকে বড় একটা বিপদ নেমে গেল। খুব টেনশনে ছিলাম যে ফ্রিজটা কবে কখন কিভাবে পরিষ্কার করব, যে আজকে হয়ে গেল। এটা একটা বড় ধরনের কাজ বলতে পারেন আমার মাথা থেকে চলে গেছে। তো এখন এক এক করে মাছ মাংসের যে বক্সগুলো সেগুলো তুলে রাখছি।
অনেক সময় আমাদের ফ্রিজে অনেক অতিরিক্ত মাছ মাংস কিন্তু জমে যায়, যেগুলো আসলে পরে খাওয়া হয় না। সেরকম অনেক কিছুই আমি আজকে সব এখান থেকে বের করে ফেলেছি। যেগুলো খাওয়ার উপযুক্ত ছিল সেগুলো আমার হেল্পিং হ্যান্ড সে খালাকে দিয়ে দিয়েছি। আর নিজে খাওয়ার জন্য কিছু রেখে দিয়েছি। আর বাকিগুলো সব হচ্ছে মশলার বাটি। মোটামুটি এখন ফ্রিজটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। আর এই যে এখন আমার ফ্রিজে হচ্ছে আমার মশলার যে জারগুলো সেগুলো রেখে দিচ্ছি। আমি তো ম্যাক্সিমাম মশলা তো আমার ফ্রিজে রাখি, সেটা আপনারা জানেন যারা আগে পর আমার ভিডিও দেখেছেন। আর এই ধরনের মশলা বাদাম এগুলো কিন্তু ফ্রিজে রাখলে বেশি দিন ভালো থাকে। বিশেষ করে বাদাম কিশমিশ এই জাতীয় খাবারগুলো আমি সবসময় ফ্রিজে রাখি। এতে করে এই জিনিসগুলো কখনোই নষ্ট হয় না। কারণ এই সুবিধাটা যেহেতু আমার কাছে আছে, আমার ফ্রিজে যেহেতু স্পেস রয়েছে, তাই আমি এগুলো ফ্রিজে রাখতেই পছন্দ করি। আর এগুলো কিন্তু দীর্ঘদিন ভালোও থাকে, এখানে কখনোই নষ্ট হয় না। তো এক এক করে আমার নর্মাল ফ্রিজ এবং ডিপ ফ্রিজে ২ টা পার্টই কিন্তু গোছানো হয়ে গেছে। আজকে ফ্রিজটি কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। ফ্রিজ পরিষ্কার করার পর মনে হচ্ছে আমি একটা বিশ্বযুদ্ধ জয় করে উঠেছি। তো এইদিকে কিন্তু সকাল থেকে আমি আচার প্রসেসিং রেডি করেছি। সেটা তো অফ ক্যামেরায় করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এত কিছু ক্যামেরা বন্দি করা আসলে পসিবল না। আর আমের সিজনে আচার দিব না, সেটা কি করে হয়? আর বিশেষ করে আমার বাচ্চারা খিচুড়ির সঙ্গে আচার খেতে ভীষণ পছন্দ করে। তাই ওদের কথা ভেবেই আচারটাও বসিয়ে দিয়েছি। কারণ এখন কিন্তু আম পাকার সিজন, কাঁচা আম এখন খুব কম আছে বাজারে। কাঁচা আম কিনে আনলে সেই আমটা ভিতরে পাকাই থাকে। তো যতটুকু সম্ভব আমি আজকে আচারটা দেওয়ার চেষ্টা করেছি। এখন হচ্ছে একপাশে রান্না বসিয়ে দিয়েছি আর অন্য সাইডে আচারটা বসিয়ে রেখেছি। আমি কিন্তু আচার এভাবে তৈরি করি। চুলার জালটা কিন্তু একদম ডিম করে একটা তাওয়ার উপরে আচারের হাঁড়িটা আমি বসিয়ে রেখেছি। এতে করে আস্তে আস্তে ওটা হিট পাবে। আর যে ভিতরে পানিটা সেটা কিন্তু শুকিয়ে যাবে। আর আচারটাও কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। আবার দেখা গেছে ১ ঘন্টা পরে জালটা বন্ধ করে রাখবো। তারপর ২ ঘন্টার মতো সেভাবেই রেখে দিব। আবার একটু পরে একটু জাল করব। এভাবে আমি আচারের পানিটা শুকিয়ে ফেলি। এতে করে রোদে দেওয়ার ঝামেলাও থাকে না। আর আচারটাও কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। তো এরই মধ্যে ভেন্ডিটা ভাজি হয়ে গেছে। আজকে আমি ভেন্ডি ভাজি করে নিয়েছি। কথা বলতে বলতে একটা ভাজি হয়ে গেছে। রান্নাটা ঝটপট করে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। আমি তো সবসময় রান্নার পাশাপাশি বাসায় অন্যান্য কাজ করি, কিন্তু আজকে যেহেতু ফ্রিজ পরিষ্কার করেছি, সেটা আর রান্নাটা করা একসাথে পসিবল ছিল না। তাই ভাবলাম যে না, ফ্রিজ পরিষ্কারের কাজটা আগে করি, এরপরে রান্নাটা বসিয়ে দিই। তো একদিকে তো ভাজি করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু মাংস রান্না করে নেব। আর আমার কাছে মনে হয় মাংস রান্না করাটা একটু সহজ, কারণ এটা কোনো ঝামেলা থাকে না। মাছ রান্না করতে গেলে ভাজির একটা বিষয় থাকে, আর মাংস রান্না করলে সেই ঝামেলাটা থাকে না। তো আমার যেদিন হাতে বেশি কাজ থাকে সেদিন কিন্তু আমি মাংসটাই বেশি রান্না করি। তাছাড়া বাচ্চারাও একটু মাংস বেশি পছন্দ করে। মাছ হলে তাদের বিভিন্ন ধরনের বায়না থাকে, অজুহাত থাকে। তো এই মাছ খাবে না, ওই মাছ খাবে না। তো আমার কাছে ভাই সবসময় এত প্যারা নিতেও ভালো লাগে না। ইদানিং তো ছেলেমেয়ে খাবার নিয়ে অনেক বেশি জ্বালায়। তো যাই হোক, সেই চিন্তাভাবনা করেও কিন্তু আমার দেখবেন মাংসটাই বেশি রান্না করা হয়। আমরা প্রতিটা মায়েরাই কিন্তু চেষ্টা করি নিজেদের কথা না ভেবে সন্তানদেরকে খুশি রাখার জন্য। আর ওদের কথা ভেবেই ওদের ইচ্ছে অনুযায়ী কিন্তু খাবার রান্না করতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে মশলাটা তো আমি কষিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম। কথা বলতে বলতে ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি আমি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল, কোন মাছের মাঝখানের অক্ষর বাদ দিলে সে ডানা মেলে আকাশে উড়ে যাবে। ধাঁধার সঠিক উত্তর ছিল চিতল মাছ আর চিল। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে আফরোজা বিথি। আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছ। এছাড়াও অনেক আপুরাই সঠিক উত্তরটি জানিয়েছেন। আর আমার যে একজন প্রিয় আপু রয়েছেন, যিনি আগে সব সময় আমার দাদার সঠিক উত্তরটি সর্বপ্রথম দিতেন। তো তিনি অনেকদিন পর্যন্তই তার সেই আইডি থেকে আমাকে দাদার উত্তরটি দেননি। তো আজকে হঠাৎ করে দেখলাম আপু অন্য একটি আইডি থেকে দাদার সঠিক উত্তরটি দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের সোনিয়া নুসরাত আপু। আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমিও সঠিক উত্তরটি দিয়েছ। তো অনেকদিন পর তুমি দাদার সঠিক উত্তরটি দিয়েছো, দেখে ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সারাদিনের কর্মব্যস্ততা ক্লান্তি সব কিছু শেষ করে চলে এলাম আবার বাচ্চাদের আবদার রাখতে, বিকেলের জন্য সামান্য কিছু হলেও নাস্তা রেডি করতে। আর এটা তো আমাদের প্রতিদিনকার কাজ, করতেই হবে। সন্ধ্যা হলে তো কিছু না কিছু বাচ্চাদেরকে খাবার দিতে হবে। আজকে আমি নাস্তায় ঝালপুয়ারা পিঠা তৈরি করে নিচ্ছি, যেটা বাচ্চারাও পছন্দ করে। আমাদের বাসার সবাই মোটামুটি অনেক বেশি পছন্দ করে। আমরা মিষ্টি খাবার একটু কম পছন্দ করি, ঝাল জাতীয় খাবারটাই বেশি পছন্দ।
তাই আমি কিন্তু সবসময় ঝাল পোড়া পিঠাই বেশি বানিয়ে থাকি। পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠছে। এটা ছিল ১ম পিঠা। তো ১ম হিসেবে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে। যেকোনো জিনিস ১ম কিন্তু কখনোই ভালো হতে চায় না। তারপরে কিন্তু ঠিকঠাকই হয়। তো পিঠা বানাতে, বানাতে এখন হচ্ছে বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কোন গাছে আমরা উঠতে পারি না? একটু ভেবে উত্তর দিবেন। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা ঠিক কমেন্ট বক্সে সঠিক উত্তরটি দিয়ে দিবেন। তো একটা, একটা করে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আমি যেহেতু আজকে একটু ছোট কড়াইয়ের মধ্যে পিঠাগুলো ভেজে নিচ্ছি, তাই এখানে পিঠা বেশি দেওয়া যাচ্ছে না। একটু খোলামেলা কড়াইয়ের মধ্যে নিলে একসাথে ২ টা ৩ টা করেও ভাজা যায়, সময় কম লাগে। আর এই পিঠাগুলো ভাজতে একটু সময় লাগে। একটু সময় নিয়ে ভাজলে পিঠাগুলো একটু মুচমুচে হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখতে, দেখতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।